প্রত্যেকটা কন্টেন্ট এভারেজ ভিউ আসা শুরু করলো 50 থেকে 80 মিলিয়ন। এবং যেহেতু উনি এত পপুলার হয়ে গেছে, মানুষজন তাকে দেখলেই, আমাদের তো কেউ চিনতেছে না, কোথাও যাচ্ছি হয়তো রাসেল ভাই কিনে মাতাম, এইটা আমরা পজিটিভলি নিচ্ছি, কিন্তু উনি ধীরে ধীরে যেটা নিল একটা ওয়েট গেইন হয়ে গেল ওনার। একদিন হয়তো মিষ্টি খাচ্ছে, ভাত মাংস খাচ্ছে, তারপর কি? আর আমি লোকালে বসে তো ঢাকার মতো ভ্যারাইটিস ফুড পাবো না, আমি তো ওখানে মোমো পাচ্ছি না বা পিজা পাচ্ছি না। তো দেখা গেল যে খুব তাড়াতাড়ি, প্রায় মানে শুরুর 3 মাসের মধ্যে আমরা ক্রাইসিসে পড়ে গেলাম। দর্শক বন্ধুরা দেখেন, রাসেল ভাইয়ের খেলা দেখেন, উনি ব্যাপকভাবে যখন আপনার হচ্ছে সবার কাছে পরিচিতি পাচ্ছে এবং সবার ভালোবাসা পাচ্ছে, তখন ওনার কাছে মনে হলো যে মানে হি ওয়াজ ওয়ান অফ দ্য পিলার, কিন্তু ওনার কাছে মনে হতো হি ইজ দ্য পিলার। ওকে, এই জিনিসটা উনি কি স্যালারি পেত নাকি আলটিমেটলি ফাউন্ড? উনি স্যালারি এবং আমার এখানে যারা কাজ করে স্যালারি এবং আমি একটা বোনাসের মতো করে রেখেছি। তো আর্নিং এর দিক থেকে কোনো সময় আমি মনে করি যে কারো কমতি ছিল না। মানে এখন উনি যে কাজটা করতেছেন সেটা যে উনি আমার থেকে, আমি যেটা দিতাম তার থেকে খুব বেশি ইনকাম করেছেন সেটা না। ওনার একটা সমস্যা এসে গেল, বা মানুষের অনেক সময় প্ররোচনা থাকে না, হয়তো ওনারও ভুল না, ওনাকে একজন প্ররোচনা করতেছে, আরে তুমি তো এই জায়গাটাকে দেখতে চাই, এটা একজন উদ্যোক্তার জন্য সবসময় চ্যালেঞ্জ, একটা বেস্ট এমপ্লয়ি ক্রিয়েট করা, এবং সে বেস্ট এমপ্লয়িটা একটা সময় চলে যায়। সো আপনি ওটাকে কোপ আপ করলেন কিভাবে? হ্যাঁ, যেটা হলো যে ওনাকে প্ররোচনা করলো অনেকে যে আরে তুমি তো সবকিছু করতেছো, কিন্তু ও এত কিছু গেইন করতেছে, বাট তোমার কি? কিন্তু আমাদের বিষয়টা ছিল যে আমি তো পিছন থেকে জানতাম যে সে খুব ভালো উপস্থাপনা করতেছে, কখন যখন আমি একটা ভালো গেম ডিজাইন করে তাকে দিচ্ছি, তাহলে আমার গেম ডিজাইনের যে টিম আছে, তখন সাগর, মনিরুল, আরও সোহেল ভাই তখন আবার গেম ডিজাইনে আবার হিসেবে আসলো, তো ওনারাও তো ইম্পর্টেন্ট, আমি একটা ইম্পর্টেন্ট, বাট ওনার কাছে বিষয়টা ছিল হি ইজ দ্য ওনলি ইম্পর্টেন্ট। মানে উনি আমার কাছে প্রচণ্ড রকমের প্রায়োরিটি চাওয়া, বা থাকে না কেমন জানি একটা চেঞ্জ হয়ে যাওয়া, এবং যেহেতু উনি এত পপুলার হয়ে গেছে, মানুষজন তাকে দেখলেই, আমাদের তো কেউ চিনতেছে না, বা আমাদের যারা গেম ডিজাইনার তারাও কিন্তু কোথাও যাচ্ছি হয়তো রাসেল ভাই কিনে মাতাম, এইটা আমরা পজিটিভলি নিচ্ছি, কিন্তু উনি ধীরে ধীরে যেটা নিল একটা ওয়েট গেইন হয়ে গেল ওনার। তখন আমার মনে হলো কি যে আমার তো আসলে, আমি তো জানি গেম ইজ দ্য হিরো, রাসেল ভাই সেটাকে প্রেজেন্ট করতেছে, উনি আমাকে পোর্ট্রে করতেছে, আমি ওনাকে শিখাই দিচ্ছি, বুঝাই দিচ্ছি, উনি রাসেল ছিল বাট হি বিকাম রাসেল ভাই। কিভাবে? এই চ্যানেল দুটার পরিপূরক, চ্যানেলের জন্য, ওনার জন্য চ্যানেল গ্রো করছে, বাট ওনাকে তো স্টেজ দেওয়া হয়েছে। তখন আমি চিন্তা করলাম যে শুধু গেমটাকে কিভাবে হিরো বানানো যায়। তখন যেটা করলাম, যেটা হচ্ছে যে ধাপে 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 করে শেখাই। জন্য আমি বলছিলাম যে শুরুতেই খুব মনোযোগ দিয়ে দেখেন, কারণ যারা আসলে কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ার করতে চান তাদের জন্য আজকের এপিসোডটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি রিয়েলাইজেশন করেন যে না, ইন ফিউচার আমি কি প্রবলেমে পড়তে পারি, যেটা উনি ওনার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলতেছে, সো আপনি স্টার্ট করার সময় এইসব জিনিসগুলো চিন্তা করে করবেন। জি, গেমটাকে হিরো বানানো, যে কোনো প্রেজেন্টার থাকবে না, গেমের মতো গেম চলবে, মানুষ খেলবে, খেলে সে আমাদের তখন যে ধরনটা ছিল এমন যে যদি সে হেরে যায় তাহলে একটা আপনার হচ্ছে সান্ত্বনা পুরস্কার, যেটাকে আমি বলি, যে ছোটখাটো একটা পুরস্কার টেবিল থেকে নিয়ে চলে যাবে, আর জিতলে সে একটা বড় পুরস্কার পাবে। এর কি কোনো ভয়েস ওভার থাকবে পিছন থেকে বা এরকম? না, কিছু থাকবে না, যেহেতু আমার একটা ক্রাউড আছে, খেলাটা আমরা সাজায় দিচ্ছি। ওকে, তো আমরা তখন এইরকম কিছু খেলা শুট করে নিলাম উনি থাকা অবস্থাতেই। আমার কাছে মনে হচ্ছে যে হয়তো কিছু একটা হইতে যাচ্ছে। মজার বিষয় হচ্ছে আমি তখন 3-4টা উনি থাকতে এক্সপেরিমেন্ট করার জন্য যেটা করলাম, যে আমাদের 15-20 মিনিটের শো হইতো তখন একটা খেলা, তো ওইটা যদি আপনার কোনো প্রেজেন্টেশন ছাড়া শুধুমাত্র আসবে, খেলবে, চলে যাবে, শর্ট হয়ে গেল 3-4 মিনিটের একটা ভিডিও। তো 3-4টা ভিডিও আমি রেডি করে রাখছি। এমন দিন হঠাৎ করে শুনলাম উনি মানে সকালবেলা আসে নাই এবং অলরেডি তার নিজের চ্যানেল শুরু করে দিছে। দেন ইউ লঞ্চ ইওর কন্টেন্ট। তখন আমার হঠাৎ করে মনে হলো আচ্ছা, ওইটা তো আমি বানায় রাখছি, ওইটা আমি ছেড়ে দিই। তো ওই কন্টেন্টটা আমি ছেড়ে দিলাম, কিন্তু ওনাকে আবার বুঝায় আমি ফেরত নিয়ে আসলাম যে আপনার কি কি সমস্যা। দেখলাম আসলে সমস্যা খুব বেশি কিছু না, ওইটাই সমস্যা যে মানুষের প্ররোচনাটাই বেশি। যেটা বললাম যে আমি ওই যে ভিডিওগুলো শ্যুট করে রাখছিলাম যে শুধু খেলা, হিরো, ওখানে কোনো প্রেজেন্টার থাকবে না, তো ওই ভিডিওগুলো যখন আপলোড করে দিলাম তখন আমাদের ওনার প্রেজেন্টেশন সহ আমাদের ভিডিওগুলোর ভিউজ আসতো হাইয়েস্ট 15 মিলিয়ন 20 মিলিয়ন। তো হঠাৎ করে আমি দেখি কি যে ওই ভিডিওটা 50 মিলিয়ন ক্রস করে ফেলছে 7 দিনের মধ্যে। কারণটা হচ্ছে যে ওখানে কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নেই।
দ্যাটস হাউ এসএস ফুড চ্যালেঞ্জ বিকাম ইন্টারন্যাশনাল। ওকে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা চলে গেল। ইন্টারেস্টিং। আপনি তো জানতেন না এটা? না, জানলে তো রাসেল রাশ সোহেল কেউ ঢুকতে পারতো না ওখানে। না। এবং ওখানে আমি আগে থেকে যেটা আমাদের বাংলায় টাইটেল যাইতো, ওই খেলাটা আমি কোনোভাবে আমার কাছে মনে হয়েছে যে এটা ইংলিশে করি, এবং ওটা টাইটেলটা ইংলিশে দেওয়া ছিল। তখন যেটা করলাম যে রাসেল যদিও ফেরত আসলো, ওনাকে আমি বাংলা কন্টেন্ট, যেহেতু বাংলাদেশের মানুষের তো একটা চাহিদা আছে, ওনার প্রেজেন্টেশন সহকারে খেলাগুলো আমরা দিতে থাকলাম উই এক্সপ্লোরও বুম করলো। এবং এসএস ফুড চ্যালেঞ্জে যেটা হলো যে যেহেতু ওখানে টাইটেলটা ইংলিশে গেল এবং ওখানে কোনো কথা থাকতেছে না, মানুষ শুধু খেলা দেখতেছে, মানে কি কথা হচ্ছে সেটা বোঝার কোনো চাহিদা থাকলো না, তখন আমাদের প্রত্যেকটা কন্টেন্ট এভারেজ ভিউ আসা শুরু করলো 50 থেকে 80 মিলিয়ন। 2023 সালের জুন জুলাইয়ের কথা বলতেছি। এবং তখন এই যে 1 মাসে আপনার 1 বিলিয়ন ভিউজ, বা আমাদের 3 মাসে প্রায় 2-3 বিলিয়ন ভিউজ, বা একটা যে বুম, এবং দেখা গেছে যে উনি লোকালি ইন্টারন্যাশনাল ক্রিয়েটর। ওই আইডিয়াটাই আছে আসলে সবচেয়ে বড় একটা মুভ ছিল এসএস ফুড চ্যালেঞ্জের জন্য, এবং আর্নিং 10 টাইমস হায়ার হয়ে গেল। আমি চেষ্টা করলাম হচ্ছে যে এই শোটাকে আরও কীভাবে একদম মানুষের, মানে থাকে না ওই যে যেটা বলছে আমাদের সবচেয়ে বড় ভয় এবং চ্যালেঞ্জটা কি, যে কপি করার যে এটা। তো আমি চেষ্টা করতেছিলাম যে এই কন্টেন্টগুলোকে এমনভাবে ক্রিয়েট করতে, সো দ্যাট সহজেই কেউ যেন কপি না করতে পারে। পারফেক্ট। সো ফ্যাক্ট হচ্ছে কি, এটা ওনার ব্রেন চাইল্ড। আমরা এতক্ষণ যেটা বলার চেষ্টা করছিলাম, উনি জানে এটার গতি প্রকৃতি কি, কোথায় গেলে থামতে হবে, কোথায় সুন্দর করতে হবে, এবং ইউনিক টেস্টটা মানুষজন ওনার কাছ থেকেই পাবে। যারা কপি করছেন তারা প্রতিদিনই ওনার ভিডিও দেখবেন, প্রতিদিন ওনাকে কপি করার চেষ্টা করবেন, কিন্তু অরিজিনালের মতো হতে পারবেন না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনার তো কোনো কালেই কখনো চিন্তা ছিল না যে আপনার ফুল টাইম প্রফেশন এই কন্টেন্ট ক্রিয়েশন হবে? না, ছিল না। একদম জার্নিটার গল্পটা আমি শুনতে চাই, মানে টুইস্টগুলা কি, কিভাবে শুরু হয়েছে, কিভাবে মুভ করেছেন? আমি ইন্টারমিডিয়েটের পরের থেকেই আপনার হচ্ছে যে ফ্রিল্যান্সিং যেটাকে বলে, ডাটা এন্ট্রি বা ছোট ছোট কাজগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম। ওকে। এবং ওখানে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি ওই যে টাকা উপার্জনের যে বিষয়টা, ওটা আমি করতে পেরেছি 2009 সাল থেকে, বলতেছি ইন্টারমিডিয়েটের পরের থেকেই। 18তে আপনার হচ্ছে যে আমাদের এলাকার কিছু লোক, তো মানে একজন ভদ্রলোক, উনি চ্যানেল শুরু করে। তো উনি আসলে আমাকে মানে খুঁজে পায় যে ও হয়তো ইউটিউব সম্পর্কে জানে, তাহলে তার কাছ থেকে একটা চ্যানেল খুলে নেই, বা আদৌ ওই যে ইনকাম পসিবল কিনা। আমি তো দেখতেছি যে 2 বছর হয়ে গেল যে ইনকাম করা পসিবল, যেটা ভাই আপনিও বলেছেন যে আসলে একটা সময় অনেকে বিশ্বাসই করতো না যে টাকা আসবে কিনা। আমার বিশ্বাস লেভেলটা ছিল এতটাই বোকামি ছিল, যতক্ষণে বাংলাদেশের অসংখ্য মানুষ ইউটিউব থেকে আর্ন করছে। ফেসবুকে তো আরো পরে আসলো, কিন্তু ইউটিউব থেকে আর্ন করতেছে। বা আমিও দেখছি যে আমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসে। তো আমি যখন চাকরি করতেছি, উনি আমার মাধ্যমে একটা চ্যানেল খুলে নেয়। তো খুলে নেওয়ার পরে ওনারটা খুব ভালো করতে থাকে। তো ভালো করতে থাকার পরে আসলে ওনারটা, আমি যেহেতু ফুল টাইম তখনও যাইনি, তো ওনারটা দেখেও আমার একটা ইন্সপিরেশন আসে, বা আমি চেষ্টা করতেছিলাম যে কোনো কিছু করা যায় কিনা এলাকায় গিয়ে। তো ওনার সাথে একটা ছেলে কাজ করতো, ওর নাম হচ্ছে সাগর। তো মূলত হচ্ছে সাগরের সাথে কোলাবোরেশন করেই আমার এলাকায় হচ্ছে যে একটা ইউটিউব চ্যানেলের কাজ শুরু করা, যেটা আমরা করি হচ্ছে আপনার এসএস প্রতিভা, যে আমাদের লোকাল যে সিঙ্গিং ট্যালেন্টগুলো আছে তাদেরকে জাস্ট সিম্পলি উপস্থাপনা করা। ওকে। তো আমার প্রথম চ্যানেলটা হচ্ছে ওই গানের যে সিঙ্গিং, ওরা হচ্ছে এলাকার গান ঠান যারা গেয়ে বেড়াচ্ছে ওদেরকে কন্টেন্টগুলো দিত। তা আমি যেটা করি যে আমার যে হচ্ছে ইকুইপমেন্টগুলো ছিল ওগুলো ওকে প্রোভাইড করে দিয়ে দিই, যে তুমি কাজগুলো করতে থাকো, আমি হয়তো বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হ্যান্ডেল করতে। কন্টেন্ট বেসিক্যালি ও রেকর্ড করতো, পরে আপনাকে পাঠাতো, তারপরে আফটার মানে পোস্ট প্রোডাকশনগুলো ওখান থেকেই করতো। আমি সবসময় গাইডে থাকতাম। দেখেছে যে আমি জব করতেছি, বাসায় গিয়ে তারপরে একটা না ওর সাথে আমার কথা হচ্ছে কোনটা আপলোড যাবে, কিভাবে থাম্বনেইল হবে, কিভাবে টাইটেল হবে, ওকে, এইভাবে চলতে থাকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।
একদিন আমার শুটিংয়ে গিয়ে মনে হয় কি যে এই যে আপনার হচ্ছে যে তখন আমি দেখতাম কি যে বাসায় বসে যে অনেকে ইটিং কম্পিটিশনটা করে বা অনেকগুলা জিনিস খেয়ে ফেলে বা 3-4 জন হ্যাঁ মিলে আপনার খাওয়ার ইয়াটা করতেছে। তো গানের শুটিং যখন আমি করি, মাঝে মাঝে ছুটিতে গিয়ে বাড়িতে শুটিং করতেছি, তখন অনেকগুলো মানুষ একসাথে জড়ো হয়ে যায় শুটিং দেখার জন্য। তখন আমার মাথার মধ্যে হুট করে আইডিয়া আসলো যে তাহলে আমরা যে ইটিং কম্পিটিশন যেটা ঘরের ভিতরে হয় সেটা আমরা লোকালে নিয়ে আসি। গানের চ্যানেল করতে করতে এইটা একটা আইডিয়া আসলো, হঠাৎ করে আসলো এটা করা যায় কিনা। ইম্প্রোভাইজড একটা আইডিয়া আমি বলবো, কারণ এটা আপনারা ফুড দেখেছেন, ফুডের প্রতি মানুষের আগ্রহ দেখেছেন, এটাকে আপনারা কিছুটা ইম্প্রোভাইজ করেছেন। ওই চ্যানেলটা আমাদের ফার্স্ট ভিডিওটা শুট হয়ে গেল, যে একটা দেখবেন এসএস ফুড চ্যালেঞ্জের প্রথম যে ভিডিওটা, লং ভিডিওতে যেটা প্রায় 12 মিলিয়নের মতো ভিউজ আছে, একটা ইটভাটায় 3 জন, একদম সিম্পল, মানে খুব বেশি কোনো প্রেজেন্টেশন নাই, 3 জন মানুষ, তারা হয়তো 1 কেজি করে মিষ্টি খেয়েছে, একজন সবার আগে শেষ করেছে বা বেশি মিষ্টি খেয়েছে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। এবং সেই ভিডিওটা দেওয়ার পরেই যেটা হলো, আপনার ফার্স্ট ভিডিওটাই একদম রাতারাতি 5-6 মিলিয়ন। কারণ 2021 সালে আপনার ভিডিও ছাড়ার পরেই 5-6 মিলিয়ন ভিউজ 1 মাসের মধ্যে, ওটা হিউজ, মানে ওই সময়ের কনটেক্সটে ওটা হিউজ। কিন্তু যেটা হলো আপনার হচ্ছে যে খাবার চ্যালেঞ্জটা তো একটা তো হচ্ছে রিস্ক ছিল, যে ফাস্ট ইটিংয়ের সময় মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হইতেই পারে, আর নতুন আইডিয়া হলেও ভেরিয়েশনটা ছিল না। একদিন হয়তো মিষ্টি খাচ্ছে, ভাত মাংস খাচ্ছে, তারপর কি? আর আমি লোকালে বসে তো ঢাকার মতো ভ্যারাইটিস ফুড পাবো না, আমি তো ওখানে মোমো পাচ্ছি না বা পিজা পাচ্ছি না, আর গ্রামের মানুষগুলো সেগুলো খাওয়াতেও খুব একটা অভ্যস্ত না। তো দেখা গেল যে খুব তাড়াতাড়ি, প্রায় মানে শুরুর 3 মাসের মধ্যে আমরা ক্রাইসিসে পড়ে গেলাম। ভ্যারাইটিস তো নাই, মানুষ পছন্দ করছিল খুব তাড়াতাড়ি, 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল, তখন আমরা ফেসবুক শুরু করি নাই, বা ফেসবুক থেকে শুরু করা প্রয়োজন সেটাও মনে হয় না, শুধুমাত্র ইউটিউবের উপরে আমি। অ্যারাউন্ড মি বিডি কিন্তু তখন খুব ভালো, অ্যারাউন্ড মি বিডি, ফারজানা ড্রয়িং একাডেমি, এক্স্যাক্টলি। সো অ্যারাউন্ড মি বিডির সাথে আমার কখনো ওইভাবে কথা হয়নি, আমি তাদের ইন্টারভিউ দেখেছি, তখন তারা খুবই ভালো ফর্মে, এবং আমি বলবো যে তারা সময়ের মানে শ্রেষ্ঠ সময়টা পার করছেন। ওই সময় বাংলাদেশের জন্য এটা খুবই নতুন একটা কন্টেন্ট, পুরো একটা গ্রামের মানুষ ইনভলভ, একটা রান্না হচ্ছে, সবাই মিলে খাচ্ছে, এটা একটা অসাধারণ ব্যাপার ছিল।